নমস্কার বন্ধুরা, কেমন আছেন? অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে কোনো যোগাযোগ নেই, তাই মনের মাধ্যমে ইউটিউবের প্ল্যাটফর্মে আপনাদের কাছে পুনরায় এলাম। হাতের কাছের বীরভূম জেলার 3 প্রাচীন সতীপীঠের সন্ধান নিয়ে, যা হয়তো অনেক মানুষের কাছে আজও অজানা। তাই চলুন কথার বৈচিত্র্য আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের সমাহার ছেড়ে একদম গ্রাম্য পরিবেশে মন্দিরের কলরব ও ঈশ্বরের পবিত্রতা নিয়ে শুরু করি আজকের পর্ব। বীরভূম, যার অর্থ বীরদের ভূমি। 1300 শতকের প্রথম দিকে রাজা বীর সিংহর নাম অনুসারে এই জেলার প্রসিদ্ধতা লাভ করে এখানকার মনোরম আবহাওয়া ও প্রাচীন আধ্যাত্মিক স্থানের জন্য। নমস্কার বন্ধুরা, আমার নাম মানস, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বীরভূমের মাটিতে। আর নাম আর টাইটেল দেখে বুঝেই গেছেন আমি এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছি। একান্ন সতীপীঠের মধ্যেই আপনার পশ্চিমবঙ্গের বুকে 14টি সতীপীঠ অবস্থিত, আর তার মধ্যে 5টি রয়েছে এই বীরভূম জেলাতে, যার 51 নম্বর স্থানে পড়ে এই আমাদের কঙ্কালীতলা। এখন যে বজরংবলীর মন্দিরটি দেখলেন, সেটা একদম সদ্য সম্পন্ন হয়েছে। বছরখানেক আগে আমি একবার এখানে এসেছিলাম, তখন কিন্তু ওই মন্দিরটি হয়নি। এখানে দেবীর পতিতে কোমর বা কঙ্কাল পড়েছিল, সেই জন্য এই জায়গাটির নাম হয়েছে কঙ্কালীতলা। সাথে সাথে এখানে বসেছে বিভিন্ন টাইপের মেলা, যেখানে হস্তশিল্প, ঘর সাজাবার ও নানা রকম কারিগরি সামগ্রী আপনি এখানে দেখতে পাবেন। আর যে নাচটা, মানে যে সাঁওতালদের যে নাচটা এখানে হচ্ছে, সেটা 3টে জায়গায় হচ্ছে।
একটা, দুটো এবং এইখানে তিনটে। সতীপীঠগুলির মধ্যে কঙ্কালীতলা মন্দিরকে সবচেয়ে শক্তিশালী শক্তি মন্দির হিসেবে মান্য করা হয়। তার প্রধান কারণ এর গন্তব্য। হ্যাঁ, বোলপুর থেকে মাত্র 10 কিলোমিটার দূরত্বে এই সতীপীঠে দেবীর আশীর্বাদ পেতে রোগ মুক্তি, স্বাস্থ্যের উন্নতি ও শান্তি লাভের জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষের আগমন হয়। প্রসিদ্ধতা হিসেবে এখানে মূর্তির বদলে মাকে ছবিতেই পূজিত হয়। প্রতি কালী পুজো অমাবস্যার দিনে এই কুণ্ডের জল থেকে তোলা হয় 2টি পাথর, আর মান্য করা হয় সেই পাথর দুটি নাকি মায়ের কোটিদেশ বা কাঙ্খাল। পুরাণে কথিত আছে নাকি এই কঙ্কালীতলার এই ঘাটের সঙ্গে নাকি কাশীর মণিকর্ণিকা ঘাটে এই জলের সরাসরি নাকি যোগাযোগ আছে। ইতিহাস ঘেটে যা সব তথ্য পাই, তাই একটি তীর্থক্ষেত্রকে বিদায় জানিয়ে অপর দিতে যাই। তাই এখানের এই পর্ব শেষ করে আমি চললাম আরেকটি সতীপীঠের দিকে। প্রথম হলো শেষ, আর দ্বিতীয়র খোঁজে পাড়ি দিয়ে প্রবেশ করলাম অন্য জেলাতে। বোলপুর ছেড়ে এসে পৌঁছলাম লাভপুরে, যার নিকটবর্তী রেল স্টেশন আহমেদপুর জংশন, আর গন্তব্য ফুল্লরা মাতার মন্দির। কঙ্কালীতলার মাকে যেখানে কালী রূপে পুজো করা হয়, ঠিক সেখানে ফুল্লরা মাতা দেবীকে দুর্গা রূপে। বহু বছর আগে এই দেবীর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কাশীর মণিকর্ণিকা ঘাটে তপস্যারত কৃষ্ণানন্দ গিরি নামক এক সাধক। কারুকার্যে সাজানো মন্দির চত্বরে মাতার মন্দির ছাড়াও অন্যান্য দেবদেবীর মন্দির বিরাজমান। মায়ের মন্দিরের সামনে আজ হাড়িকাঠটি নিস্তব্ধভাবে পড়ে থাকলেও একসময় এখানে হতো নরবলি। আর তাই কথিত আছে নাকি এই হাড়িকাঠের মাটি চর্মরোগের অব্যর্থ ওষুধ। লাল খণ্ড আকৃতির পূজিত এই অংশটি হল সতীর খণ্ড, আর পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী মাতার ঠোঁটের নিচের অংশ পতিত হয়েছিল এই স্থানে। শোনা যায় মায়ের ভোগদানের আগেই এখানে থাকা 2 শিয়ালকে আগে ভোগ বিতরণ করা হতো। এর কারণ হলো যে এই পার্টিকুলার জায়গাটাতেই 2টো শিয়ালকে ভোগ দেওয়া হতো, যার নাম ছিল গুপি এবং সুপি। তাদেরকে ভোগ দেওয়ার পরই মাকে ভোগ অর্পণ করা হতো।
মন্দিরের অপর প্রান্তে রয়েছে একটি বড় পুকুর। জনশ্রুতি অনুসারে শ্রী রামচন্দ্র যখন দেবী দুর্গার পুজোর আয়োজন করছিলেন তখন হনুমান এই পুকুর থেকেই নাকি 108টি নীলপদ্ম সংগ্রহ করেছিলেন। আরে সাহস, দেখুন এখানে ভাইরা দিচ্ছে পাউডি আর এসে এখানে খাচ্ছে মাছে। খুব সুন্দর একটা দৃশ্য দেখুন। জানি না মাছগুলো কি, মানে কি মাছ, মেবি তেলাপিয়া হতে পারে। মন্দিরের ঠিক এই অপর প্রান্তেই রয়েছে এই পুকুরের একটি ঘাট। ঘাটটি পুরোপুরি পাড় বা সান বাঁধানো হলেও কিন্তু প্রপার মেনটেনেন্সের অভাবে এখানে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন নেই, আর জলও ঠিক ভালো কোয়ালিটি মানে পছন্দ ধরেছে। তবে এই ঘাটটিকে ঘিরে একটি গল্প আছে যে অষ্টমী ভোগ প্রসাদের আগে যখন মাকে ভোগ অর্পণ করা হতো ঠিক তার আগে নাকি কোনো একটি শব্দ ঘাটের ওপার থেকে শোনার পরই মাকে দেওয়া হতো সেই ভোগ প্রসাদ। তাই বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর, নতুন গন্তব্যের দিকে যাই মিলিয়ে একে অপরের সুর। আর তাই গল্পের দ্বিতীয় অধ্যায়টির সমাপ্ত করে চললাম অন্তিম গন্তব্য সাঁইতিয়ার দিকে। কথায় বলে কষ্ট করে প্রাপ্তি হলে তার সমাদর হয়, কাছে বা পাশে থাকলে তার কদর দেয় না। বাস্তবের এই কথাটার সঙ্গে অনেকটাই মিল পাবেন আমার আগামী এবং শেষ গন্তব্য নন্দিকিশোরী মাতার মন্দিরকে ঘিরে। তারাপীঠ যাওয়ার সময় আমরা এই যখন সাঁইতিয়া স্টেশন দিয়ে পার করে যাই, কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে ঠিক সাঁইতিয়া স্টেশনের পাশেই রয়েছে একটি সতীপীঠ যার নাম নন্দিকেশরী মায়ের মন্দির। বোলপুর থেকে 34 কিলোমিটার আর তারাপীঠ থেকে মাত্র 26 কিলোমিটার দূরে সাঁইতিয়া স্টেশনের একদম পাশেই এই সতীপীঠ। উনিশশো সালে নির্মিত মন্দিরটির দেওয়ালে দশমহাবিদ্যার অনেক চিত্র অঙ্কিত রয়েছে। চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলেও সীমানার মধ্যে রয়েছে বেশ কয়েকটি অন্যান্য দেবদেবীর মন্দির। কালের অভাবে এবং মেনটেনেন্সের অভাবে এত বড় একটি তীর্থক্ষেত্র আজকে একটি যথেষ্ট জঞ্জাল খেলায় পরিণত হয়েছে। দেখুন, এটি একটি পুরো মন্দির, ওখানে মন্দির চত্বরের ভেতরেই শৌচালয়। আছে একটি শতবর্ষ পুরনো বিশাল বটবৃক্ষ, যেখানে ভক্তরা ধাগা বেঁধে মাকে মনের ইচ্ছা প্রকাশ করে। এর ইতিহাস সম্বন্ধে কি কিছু জানা আছে? এর ইতিহাস এই হচ্ছে মা নন্দিকেশ্বরী, বিশাল বটবৃক্ষের নিচে মায়ের আবির্ভাব। বটবৃক্ষের নিচে মা বিরাজমান, পাষাণময়ী দেবী। এ হচ্ছে নন্দীপুরের দেবী নন্দিকেশ্বরী। সতীর 51 পীঠের একটা পীঠ এখানে দেবীর কণ্ঠাস্থিতা এখানে পড়েছিল, কণ্ঠের হার এখানে পড়েছিল। এখানকার ভৈরব হচ্ছে ভৈরব নন্দিকেশ্বর, এবং এখানে নিত্য পূজা হয়। মায়ের বার্ষিক পূজা বিপত্তারিণী পূজা, রথের শনি মঙ্গলবারে মায়ের বিপত্তারিণী পূজা হয়, ওইটাই মায়ের বার্ষিক পূজা। এছাড়া শনিবার, মঙ্গলবার, অক্ষয় তৃতীয়া, পয়লা বৈশাখ, শনিবার মঙ্গলবারে মায়ের বহু ভক্তের সমাগম এখানে হয়। যা তথ্য শোনা গেল, শুরুতে আমি একটু বললেও যে এখানে মেনটেনেন্সের অভাব নেই। অ্যাকচুয়ালি মানে মেনটেনেন্সের ওয়ার্ক বা কাজকর্ম চলছে বলেই
এই জায়গাটা এতটা অপরিষ্কার লাগছে, তবে বছর দেড়েকের মধ্যে বা বছর দেড়েকের পর এটা হয়ে গেলে এই স্থানটার সৌন্দর্য অনেকটাই বেড়ে যাবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের আশীর্বাদ কাম্য রইল। টাটা। আপনাদের সকলের মাঝে চেষ্টা করলাম এই স্থানগুলির মাহাত্ম্য আপনাদের সামনে তুলে ধরার। তাই মনে করলে এখানে কিভাবে আসবেন তার সকল ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়ের মাঝে এই ভিডিওটি দেখার জন্য। আমাদের সকলের যাত্রার স্মৃতি সবসময় অব্যাহত থাকুক।